Hello friends, welcome to you. Today we will discuss parallel AC circuit. আজকের ক্লাসে আমরা ডিসকাস করব এসি ফান্ডামেন্টালের আরো একটা ইম্পর্টেন্ট সাব টপিক, সেটা হলো প্যারালাল এসি সার্কিট। আজকের ক্লাসে আমরা প্যারালাল এসি সার্কিট স্টাডি করব। আজকের প্যারালাল এসি সার্কিট স্টাডি করার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা যেগুলো ডিসকাস করেছিলাম তার ছোট্ট একটা রিক্যাপ চলো শুনে নিই। কেমন? প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম আরএলসি সিরিজ সার্কিট ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড আরএলসি সিরিজ সার্কিট ফর লিডিং পাওয়ার ফ্যাক্টর। কেমন? সেখানে আমরা কি কি দেখেছিলাম? সেখানে দেখেছিলাম ভোল্টেজ ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এবং তার সাথে সাথে আমাদের প্যারালাল এসি সার্কিট খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের কিন্তু তিনটে জিনিস মাথায় রাখতে হবে অলওয়েজ। ইন কেস অফ এসি ফান্ডামেন্টালের সব থেকে যেটা বিল্ডিং ব্লক সেটা হলো ফেজার ডায়াগ্রাম। কেমন? ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট তার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? বোথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ফেজ। There is no phase angle in between voltage and current in case of pure resistive circuit. Okay. Second, for pure inductive circuit, voltage is leading with respect to current by an angle 90 degree. Okay. তাহলে in case of pure inductor সেখানে phase shift কত? 90 degree. সেখানে ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট। এরপরে 3 নম্বর যেটা আসছে, ইন কেস অফ পিওর ক্যাপাসিটর কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ কত ডিগ্রি অ্যাঙ্গেলে? বাই 90 ডিগ্রি। এই তিনটে জিনিস কিন্তু এসি ফান্ডামেন্টালের স্টাডি করার সময় এটা কিন্তু অলওয়েজ 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 মাথায় রাখতে হবে। আমি এই তিনটে কথা ক্লাস চলাকালীন প্রচুরবার বলবো, তোমরা কিন্তু কেউ বিরক্ত হবে না, কারণ আমি এই কারণেই কথা তিনটেকে এতবার করে বলতে চাই, যে কারণে তোমাদের মাথাতে এটা যেন একদম প্লট একদম প্রিন্ট আউট হয়ে যায় মেমোরিতে, যে জাস্ট পিওর রেজিস্টিভ সার্কিটের জন্য এটা, পিওর ইন্ডাকটিভ সার্কিটের জন্য ভোল্টেজ আর কারেন্ট জাস্ট এরকম থাকে, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের জন্য ভোল্টেজ এন্ড কারেন্ট জাস্ট এইভাবে থাকে। তো সেই কারণে আমি এই তিনটে কথা বারবার বারবার এই কারণেই বলছি, তোমরা কেউ বোর হয়েও না, বিকজ যাতে এটা তোমরা না ভুলে যাও সেই কারণের জন্য আমি এই তিনটে কথা বারবার করে বলছি, যেখানে লিডিং ল্যাগিং এই ব্যাপারগুলো কিন্তু বারবার থাকবে। কেমন? তো আজকের ক্লাসে চলো লেটস স্টার্ট উইদাউট ওয়েস্টিং এনি টাইম। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব প্যারালাল এসি সার্কিট। কেমন? তো চলো শুরু করি। আচ্ছা, প্যারালাল এসি সার্কিটে যে সার্কিট এলিমেন্ট গুলো আমরা এখানে ডিসকাস করছি, তিনটে সার্কিট এলিমেন্ট আমরা এসি ফান্ডামেন্টালে তিনটে সার্কিট এলিমেন্ট নিয়ে ডিসকাস করছি, সেগুলো হলো রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। তো প্যারালাল এসি সার্কিট যেটা তৈরি হবে সেখানে কি কি এলিমেন্ট থাকবে? অবভিয়াসলি রেজিস্টর থাকবে, ইন্ডাক্টর থাকবে, এবং তার সাথে কি থাকবে? ক্যাপাসিটর। তাহলে চলো আমরা সার্কিটটা ড্র করে ফেলি। কেমন? তো সার্কিট কিছুই না, খুবই সিম্পল, চলো ড্র করি। আচ্ছা, প্রথমে আমরা কি নিচ্ছি? ইন্ডাক্টর। দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্ডাক্টর, রাইট? আচ্ছা, তার সাথে কি নিচ্ছি? তার সাথে নিচ্ছি ক্যাপাসিটর। ঠিক আছে, ইন্ডাক্টর নিলাম, ক্যাপাসিটর নিলাম। দেখো, দিস ইজ দ্য সিম্বল অফ ইন্ডাক্টর এন্ড দিস ইজ দ্য সিম্বল অফ ক্যাপাসিটর, রাইট? এবার এর সাথে আমরা কি দিচ্ছি? এর সাথে দিচ্ছি রেজিস্টর, যোগ করছি। ঠিক আছে, এখানেও একটা রেজিস্টর যোগ করলাম। তাহলে এবার এদেরকে প্যারালাল করছি। দেখো, হলো প্যারালাল হলো। কেমন? এরপরে এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি। কেমন? কি সাপ্লাই ভোল্টেজ দিলাম? ডিসি তো দিলাম না, কি দিলাম? অল্টারনেটিং ভোল্টেজ দিলাম। দেখো, একবার সার্কিটটা দেখে নাও ক্লিয়ারলি। এখনো যদিও কোনটা কি সেগুলোর পুরোপুরি কমপ্লিট ফিগার তৈরি হয়নি, তাও একবার রাফলি ডায়াগ্রামটা একবার দেখে নাও। তাহলে দিস ইজ দ্য সার্কিট। যদিও আমরা এখনো অনেকটা বাকি আছে, সার্কিটটা ফুললি কমপ্লিট হয়নি, তাহলে এবার আমরা সার্কিটটাকে কমপ্লিট করব। দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্ডাক্টর। সেই জন্য ইন্ডাক্টরের অ্যাক্রসে দিস ইজ এল, L stands for inductor and R stands for resistor. আচ্ছা, এটাকে R1 দিলাম, এটাকে R2 দিলাম। এই অবধি ঠিক আছে? দেখো, this is L, this is R1, this is R2 and this is C. এই অবধি ক্লিয়ার? L, R1, R2, C, ঠিক আছে? আচ্ছা, R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাকে আমরা কিভাবে ডিনোট করছি?
VR1. The voltage drop across resistor R1 is VR1, and the voltage drop across L is VL, right? The voltage drop across R2 resistor is VR2, okay, and the voltage drop across capacitor is VC. দেখো একবার দেখে নাও, জাস্ট কি করলাম না, L এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে বললাম VL, R1 রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে আমরা বলছি VR1, R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে বলছি VR2, এন্ড ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে আমরা কি বলছি VC, রাইট? আচ্ছা, এবার দেখো এই R1 এবং L1 এটা একটা ব্রাঞ্চ, এই R1 আর L1 কে মিলে একটা ব্রাঞ্চ, সেই জন্য এটাকে আমরা বলছি ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 1, whereas R2 and C মিলে যেটা হচ্ছে সেটাকে কি বলছি ব্রাঞ্চ 2। এটা একটা ব্রাঞ্চ 1, এটাকে ব্রাঞ্চ 2, ক্লিয়ার? আচ্ছা, এরপরে সার্কিটে আমরা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। দ্য আরএমএস ভ্যালু অফ দিস অল্টারনেটিং ভোল্টেজ ইজ V ভোল্ট। এই যে V ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেটা হলো অল্টারনেটিং ভোল্টেজ, এবং এটা আরএমএস ভ্যালু অফ দিস ভোল্টেজ, এন্ড দিস ভোল্টেজ ইজ V ভোল্ট, রাইট? তাহলে V ভোল্ট যখন আমরা সার্কিটে অ্যাপ্লাই করব একটা কারেন্ট ফ্লো হবে অবভিয়াসলি। সেই কারেন্টটাকে আমি কি ধরে নিচ্ছি, I amount of current is flow through this circuit, and this I is the RMS value of current in ampere, right? This I is the RMS value of current in ampere. যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই কারেন্টটা কিন্তু RMS ভ্যালু, ঠিক আছে? কারেন্টের RMS ভ্যালু ফ্লো করছে, ঠিক আছে? এবার দেখো এই কারেন্টটা যখন এখানে এলো, জাস্ট এই পয়েন্টে এলো, এসে সে কটা রাস্তা দেখতে পাবে? এদিকে যাওয়ার জন্য একটা রাস্তা দেখতে পাবে, এদিকে যাওয়ার জন্য রাস্তা দেখতে পাবে, ঠিক আছে? তাহলে সে যাওয়ার জন্য দুটো রাস্তা দেখতে পাবে। তাহলে আই অ্যামাউন্ট অফ কারেন্ট যেটা আসছিল সেটা কিন্তু দুটো রাস্তা দিয়ে ভাগ হয়ে গেল। এই রাস্তা দিয়ে যেটা গেল, সাপোজ দিস ইজ I2 and this is I1, বিকজ না দুটো ব্রাঞ্চ are connected in parallel, that's why current are divide. সিরিজের ক্ষেত্রে আমরা যখন RLC সিরিজ সার্কিট স্টাডি করেছি তখন সেখানে কি দেখেছি, ভোল্টেজ আর ডিভাইড, ভোল্টেজ সেখানে কিন্তু ড্রপ হয় বাট কারেন্ট আর সেম অ্যাক্রস ইচ এলিমেন্ট। বাট ইন কেস অফ প্যারালাল কানেকশন ভোল্টেজ ইজ সেম অ্যাক্রস দ্য ব্রাঞ্চ 1 and ব্রাঞ্চ 2, মানে ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 তে V ভোল্ট কিন্তু যাচ্ছে, কিন্তু যেহেতু প্যারালালি কানেক্টেড সেই কারণে এই ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 তে যে I অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছিল সেটা ডিভাইড হয়ে গিয়ে I1 and I2 হয়ে গেল। কেমন? এই অবধি ঠিক আছে? দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ প্যারালাল AC সার্কিট, where the circuit element are R, L and C। সার্কিটে তিনটে এলিমেন্ট আছে। কি কি তিনটে এলিমেন্ট? রেজিস্টর আছে, ইন্ডাক্টর আছে and ক্যাপাসিটর আছে, রাইট? These elements are connected in parallel, where V is the RMS value of applied voltage in volt, and I ampere current is flow through this circuit, and this I is the RMS value of current, and এই কারেন্টটা যখন এখানে আসছে তাহলে দুটো ব্রাঞ্চ পাচ্ছে, দুটো ব্রাঞ্চে প্রত্যেকটাতে ভেঙে যাচ্ছে। I1 টা ফ্লো হচ্ছে কার মধ্য দিয়ে? VR1 and VL এর মধ্যে দিয়ে I অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, আর I2 অ্যামাউন্ট অফ কারেন্টটা ফ্লো হচ্ছে কার মধ্যে দিয়ে? R2 এবং C এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এই পোরশনটা মানে R1 এবং L এটাকে ব্রাঞ্চ 1 বলেছি এবং R2 এবং C কে ব্রাঞ্চ 2 বলেছি। দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ প্যারালাল AC সার্কিট। দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ প্যারালাল AC সার্কিট। দেখো ডায়াগ্রামটায় কিন্তু কোন রকম, ডায়াগ্রামটা যতটা ইজি হবে
তত তোমার কিন্তু পরপর এগোতে সুবিধা হবে। যখন আমরা ভোল্টেজ আর কারেন্টের ফেজার ডায়াগ্রাম ড্র করব, এখানে কিন্তু আমরা দেখো আমরা আগে স্টাডি করেছিলাম কি, আরএল সার্কিট স্টাডি করেছি, আরসি সার্কিট স্টাডি করেছি, তারপরে আরএলসি সার্কিট স্টাডি করেছি, রাইট? দেখো এখানে তুমি যদি আরএল সার্কিট না জেনে থাকো, তাহলে এইখানে দেখো আর এবং এল আছে, মানে আরএল সার্কিট আমরা যেটা স্টাডি করেছি সেটা এখানে স্টাডি করতে হবে, রাইট? তারপরে দেখো আরসি সার্কিট স্টাডি করেছি, তারপরে কিন্তু আরসি সার্কিট স্টাডি করতে হবে। তারপরে আরএল থেকে যেটা পেলাম এবং আরসি থেকে যেটা পেলাম সেই দুটোকে মার্জ করে কিন্তু আবার একটা আরএল সার্কিট থেকে আমরা একটা ফেজার ডায়াগ্রাম পাবো ভোল্টেজ এন্ড কারেন্টের, এবং আর2 এবং সি থেকে আবার একটা ফেজার ডায়াগ্রাম পাবো। এই দুটো ফেজার ডায়াগ্রাম মিলে একটা ফেজার ডায়াগ্রাম হবে। দ্যাট মিন্স তুমি তখনই প্যারালাল এসি সার্কিট কমপ্লিট ভাবে বুঝতে পারবে যখন তোমার পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট তিনটে সম্পর্কে আইডিয়া থাকবে। তার সাথে সাথে পিওর আরএল সার্কিট এবং আরসি সার্কিট, এই টোটাল 5টা সার্কিট তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে প্যারালাল সার্কিট তোমার কিন্তু কোথাও আটকাবে না। তাহলে তোমাকে এই প্যারালাল এসি সার্কিট তখনই তোমার কাছে ক্লিয়ার হবে, একদম খুব ক্লিয়ার লাগবে যখনই তোমার পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট তোমার ক্লিয়ার থাকবে। তার সাথে সাথে আরএল সার্কিট, আরসি সার্কিট এবং সিরিজ আরএলসি সার্কিট, এই টোটাল 6টা জিনিস তোমার যখন গ্রিপে থাকবে, প্যারালাল এসি সার্কিট তোমার কাছে কোনো ব্যাপারই নয়। তো চলো, কোনো ব্যাপার নেই, যদি তোমরা একটু ডাউট থেকে থাকে প্রিভিয়াস ক্লাস থেকে ঘুরে আসতে পারো, যদি নাও ঘুরে আসতে চাও নো প্রবলেম অ্যাট অল, কোনো সমস্যা নেই। এই ক্লাসটা ইলাবোরেটলি হবে উইথ ডিটেলস, কোথাও কোনোভাবে আটকাবে না। আমি একদম স্টেপ ওয়াইজ প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 এক্সপ্লেন করব, ফলে ক্লাসটা একটু লেন্দি হবে। তুমি যদি পুরো ক্লাসটা দেখে থাকো তাহলে কিন্তু প্যারালাল এসি সার্কিটে তোমার কোথাও কোনো রকম ডাউট থাকবে না, আই হোপ ডাউট থাকবে না, কেমন? তাহলে চলো আমরা কিন্তু সার্কিটটা ড্র হলো, এরপরে আমরা কিন্তু একটু একটু করে ফেজার ডায়াগ্রাম ড্র করব এবং ফাইনালি ভোল্টেজ এবং কারেন্টের জাস্ট ফেজার ডায়াগ্রাম। আমাদের কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে কি বলতো, ভোল্টেজ এবং কারেন্টকে আইডেন্টিফাই করা, যে ভোল্টেজ এবং কারেন্ট এক্স্যাক্টলি কোন পজিশনে রয়েছে, ভোল্টেজ এবং কারেন্টের ফেজ শিফটটা ঠিক কি হচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। দিস ইজ আওয়ার আলটিমেট টার্গেট, এটাই কিন্তু আমাদের টার্গেট, আর কিছুই নয়। কেন আমাদের এত দূর যেতে হচ্ছে, কেন আমাদের ফেজার ডায়াগ্রাম ড্র করতে হচ্ছে, কেন এত কমপ্লিকেটেড, এত লেন্থি হচ্ছে, বিকজ অফ দিস সার্কিট ইজ নট ডিসি সার্কিট, দিস ইজ এসি সার্কিট। এসি সার্কিটে ফেজ অ্যাঙ্গেলের কনসেপ্ট এসে যায়, সেই জন্য ফেজারের কনসেপ্ট আসছে। কিন্তু এটি যে ডিসি সার্কিট হতো কত ইজিলি সলভ হয়ে যেত, ভোল্টেজ কারেন্ট মানে কত তাড়াতাড়ি হয়ে যেত, সেখানে ফেজারেরও ড্র করার কোনো ব্যাপার নেই, রেজাল্টেন্টেরও কোনো ব্যাপার নেই, সেখানে ভেক্টরের কোনো ব্যাপার নেই। কিন্তু যেহেতু এটা এসি সার্কিট, তাই আমাদের কিন্তু ফেজারে হেল্প নিয়ে ডায়াগ্রাম ড্র করে এইভাবে কিন্তু আমাদের ভোল্টেজ এবং কারেন্টের পজিশন বের করতে হবে, সেখান থেকে আমাদের ওয়েভফর্ম ড্র করতে হবে, সেখান থেকে দেখতে হবে ভোল্টেজ এবং কারেন্টের পজিশন কি, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কতটা এগিয়ে আছে, কতটা পিছিয়ে আছে। আমাদের কিন্তু দিস ইজ আওয়ার আলটিমেট মোটো অর আলটিমেট অবজেক্টিভ, আমাদের কিন্তু এটাই। তাহলে চলো, অনেক কথা হলো, এবার আমরা আস্তে আস্তে করে এগোতে থাকি। আচ্ছা, আমরা প্রথমে ব্রাঞ্চ 1 নিয়ে ডিসকাস করব, আপনাদের ব্রাঞ্চ 2 নিয়ে ডিসকাস করব, তারপরে ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 কে মার্চ করে ডিসকাস করব, কেমন? কারণ আমাদের তো টোটাল সার্কিটটা আমাদের স্টাডি করতে হবে, আমরা একসাথে কিন্তু স্টাডি করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য প্রথমে ব্রাঞ্চ 1 নিয়ে ডিসকাস করব, তারপরে ব্রাঞ্চ 2 নিয়ে, আফটার দ্যাট ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 কে মার্চ করে ডিসকাস করব। তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে, অনেকটা ইজি হবে, কেমন? তো সার্কিটটা বোঝানোর জন্য আমি বড় করে ড্র করেছি, সার্কিটটাকে সাইডে রাখছি বিকজ অফ স্মল বোর্ড, ডিউ টু স্মল বোর্ড আমাদের কিন্তু অসুবিধা হবে, সেই জন্য সার্কিটটাকে আবার মুছে সাইডে ছোট করে রাখছি এবং পরপর স্টেপগুলো আমরা ফলো করব এবং এগিয়ে যাব, কেমন? ভোল্টেজ আর কারেন্টকে আইডেন্টিফাই করার জন্য আমরা পরপর করে আস্তে আস্তে করে এগোতে শুরু করব, কেমন? তাহলে চলো সাইডে আমরা সার্কিটটা ড্র করে ফেলি। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে, কোথাও কোনো অসুবিধা থেকে থাকে, আমাকে কিন্তু জানিও যে এই জায়গাগুলোতে অসুবিধা থাকছে বা এই জায়গাগুলো আরেকবার রিপিট হলে ভালো হয়, তেমনও তোমরা জানাতে পারো, নো প্রবলেম। তোমরা অবশ্যই উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু অফকোর্স আমাকে জানাতে পারো, কেমন? আচ্ছা, সার্কিটটা আমি যদি এখানে ছোট্ট করে ড্র করি তাহলে সার্কিটটা ঠিক কি দাঁড়ায়, দিস ইজ রেজিস্ট্যান্স
দিস ইজ ইন্ডাকটেন্স, তার সাথে প্যারালালে আছে আবার একটা রেজিস্ট্যান্স, আবার একটা ক্যাপাসিটর। জাস্ট এটাই সার্কিট ছোট করে ড্র করলাম অ্যাজ ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। দিস ইজ R1 and this is L, this is C, this is R2। কেমন? R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে VR1, L এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে VL, R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে VR2, C এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে VC, I অ্যাম্পিয়ার অফ কারেন্ট ফ্লো হচ্ছে, V ভোল্ট অ্যাপ্লাই করেছি, ব্রাঞ্চ 1 এ I1 ফ্লো হচ্ছে, ব্রাঞ্চ 2 তে I2 ফ্লো হচ্ছে। দিস ইজ ব্রাঞ্চ 1 and branch 1 and this is branch 2। ঠিক আছে, যেটা এখানে ড্র করেছিলাম সেটাকে জাস্ট মানে ছোট্ট করে এখানে আমাদের করতে হলো, ড্র করতে হলো বিকজ অফ স্মল, আমাদের খুব জায়গাটা খুবই ছোট, এটা সত্যি খুবই কমপ্লিকেটেড এই ছোট্ট জায়গার মধ্যে টোটালটা এক্সপ্লেন করা। তো তোমরা প্লিজ একটু কনসিডার করে নাও, ইটস মাই মানে করজোড়ে রিকোয়েস্ট, একটু আন্ডারস্ট্যান্ডিং আমার সাথে করলে বেটার হয়। তো চলো শুরু করি, কেমন? আচ্ছা, বেটার হয় সব থেকে ভালো যখন আমাদের এই প্যারালাল এসি সার্কিট বা আমরা এই পোর্শনগুলো খুব কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু দেখতে হবে, খুব কনসেন্ট্রেশন দিয়ে এগুলো ফলো করতে হবে, এবং খুব ভালো হয়, বেটার হয় যদি ক্লাস চলাকালীন তোমরা যদি একটু ছোট্ট করে নোট করে নাও, তাহলে কিন্তু তোমাদের মেমরিতে ওগুলো কিন্তু একদম প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং ডাউট যদি থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি সেটা কিন্তু চলে আসবে যে কেন এটা হলো, কেন স্যার এটাকে এইভাবে করলেন, ফলে সেই কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি অ্যারাইজ করবে। তাই আমার সাজেশন আর আমার রেকমেন্ডেশন ইজ অলওয়েজ টেক ইউর কপি অর নোটবুক উইথ পেন, হলে খুব ভালো হয়, কেমন? তো চলো শুরু করি। আচ্ছা, এই সার্কিটে দেখো ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2, তাহলে আমরা যদি প্রথমে ব্রাঞ্চ 1 নিয়ে ডিসকাস করি তাহলে ফিগারটা ঠিক কি দাঁড়ায়? আচ্ছা, ব্রাঞ্চ 1 নিয়ে ডিসকাস করছি। দেখো ব্রাঞ্চ 1 এ ঠিক কি আছে? ব্রাঞ্চ 1 এ আমাদের আছে R1 আছে এবং L আছে, R এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে VR1 এবং L এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে VL। কি কারেন্ট ফ্লো হচ্ছে? I1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ইজ ফ্লোইং এন্ড এদের অ্যাক্রসে ভোল্টেজ কত? V ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে, বিকজ branch 1 এবং branch 2 they are connected in parallel, that's why there is no voltage drop at all, only current divide হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্রাঞ্চ 1 এ ভোল্টেজ কি আছে? অ্যাপ্লাইড ভোল্টেজ কি আছে? V আছে, কেমন? তাহলে আমরা RL সার্কিট থেকে কি দেখেছিলাম? RL সার্কিট থেকে দেখেছিলাম, আচ্ছা এটা বলা নিশ্চয়ই দরকার নেই যে এখানে RL সার্কিটের ক্ষেত্রে কেন আমরা কারেন্টকে ফেজার নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যদি ভুলে গিয়ে থাকো আমার ডিউটি তোমাকে রিকল করিয়ে দেওয়া, বিকজ R and L are connected in series, that's why we take current as our reference phasor, because in series connection current are same but voltage is different, that's why we take current as our reference phasor, that's why। So I1 ampere is current flowing, তাই I1 কে রেফারেন্স ফেজারে নিয়েছি। I respect VR1 means the voltage drop across R1 is always in phase because the element is resistance, that's why VR1 is always in phase with current, VR1 is always in phase with current, clear? I respect VL টা always leading because the VL is nothing but the voltage drop across inductor, always voltage is leading with respect to current, that's why I take VL is leading with respect to current by 90 degree। এই অবধি ঠিক আছে? this is VL, clear? আচ্ছা, VR এবং VL এর কম্বিনেশন কি? the applied voltage V, that's why this is the resultant of VR and VL, this is V। তাহলে V এবং V is leading with respect to current by an angle θ1, লিখতে পারি কি পারি না? For RL circuit this R1 and L circuit এর ক্ষেত্রে এটা লিখতে পারি কি পারি না? look আরেকবার দেখো, current as our reference phasor, the voltage drop across resistor is VR1, VR1 is in phase with current, VR1 কারেন্টের সাথে in phase আছে, because
এই VR1 টা কি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার, যেহেতু রেজিস্টারে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাই ওই ভোল্টেজটা কারেন্টের সাথে ইন ফেজে আছে। ক্লিয়ার? এরপরে আসছে ইন্ডাক্টরে অ্যাক্রস যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা কোন ভোল্টেজ ড্রপ? দ্যাট ইজ VL। VL ইজ অলওয়েজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট, তাই VL কে দেখো কারেন্টের রেসপেক্টে লিডে রেখেছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরপরে বলছি VR1 এবং VL এদেরই তো রেজাল্টেন্ট V, দ্যাটস ওয়াই VR1 এবং VL এর রেজাল্টেন্ট কি V নিয়েছি। তাহলে দেখো V কিন্তু কারেন্টের সাথে ইন ফেজে নেই, আবার V কিন্তু কারেন্টের সাথে টোটালি 90 ডিগ্রি অ্যাপার্টে নেই, 90 ডিগ্রি লিডিং এ নেই, বিকজ এই সার্কিটে অনলি তো রেজিস্ট্যান্স নেই বা অনলি তো ইন্ডাকটেন্স নেই, দিস ইজ এই সার্কিটে রেজিস্ট্যান্সও আছে, তার সাথে সাথে ইন্ডাকটেন্সও আছে। সেই কারণে ভোল্টেজ না পারছে কারেন্টের সাথে টোটালি ইন ফেজে থাকতে, না পারছে 90 ডিগ্রি থাকতে, তাহলে ওর মাঝামাঝি 90 এবং 0 এর মাঝামাঝি কোথাও একটা আছে, সেই অ্যাঙ্গেলকে থিটা ধরেছি আমরা। এখানে জাস্ট ডেরিভেশন করছি না আমরা, যদি কেউ ডেরিভেশনটা দেখতে চাও তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারো, আর তারপরেও যদি কারো কোনো ডেরিভেশন রিলেটেড প্রবলেম থাকে বা কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানাতে পারো। আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি। আমরা কি পেয়েছিলাম? দা টোটাল অপোজিশন অফার্ড ইন RL সার্কিট ইজ Z1। এই সার্কিটে আমরা এই ফেজারে আমরা যে ইম্পিডেন্সটা পাবো দ্যাট ইজ Z1 ইজ ইকুয়াল টু রুট আন্ডার R স্কয়ার প্লাস XL স্কয়ার, রাইট? R স্কয়ার প্লাস XL স্কয়ার, because the voltage drop across inductor is I into XL, তো সেখান থেকে আমরা টোটাল অপোজিশন ইন দিস RL circuit is Z1 is equal to root under R square plus XL square, এবং এই theta 1 is equal to tan inverse XL upon R। ঠিক আছে, যে অ্যাঙ্গেলে ভোল্টেজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট সেই অ্যাঙ্গেলটা থিটা 1, এবং থিটা 1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স XL আপন R লিখতেই পারি। কি করে লিখলাম, কেন লিখলাম, যদি এটা মনে প্রশ্ন জাগে তাহলে কিন্তু প্রিভিয়াস ভিডিওটা আরেকবার কাইন্ডলি চেক করে নিতে হবে। আই রিপিট, প্লিজ চেক why theta 1 is equal to tan inverse XL upon R। এখান থেকে আমরা এটাও লিখতে পারি, আচ্ছা এটা I1 হবে, সরি, I1 যে কারেন্টটা ফ্লো হচ্ছে I1 is equal to V upon Z1 লিখতে পারি তো? আরেকবার দেখে নাও, ফর R1 and L means branch 1 এর জন্য জাস্ট আমরা এটা বের করলাম। দিস ইজ দা ভোল্টেজ এন্ড কারেন্ট ফেজার ফর ব্রাঞ্চ 1। ব্রাঞ্চ 1 এ কোন কোন এলিমেন্ট আছে? R আছে এবং L আছে, তাহলে ওখান থেকে আমরা এটা লিখতে পারি Z1 is equal to root under R square plus XL square, and theta 1 is equal to tan inverse XL upon R, and I1 যে কারেন্টটা ফ্লো হচ্ছে that's I1 current, I1 is equal to V upon Z1, where Z is the impedance in ohm, where Z is equal to root under R square plus XL square. In this RL circuit, voltage is leading with respect to current, current is I1 and the voltage is V, voltage is leading with respect to current I1 by an angle theta 1, where theta 1 is equal to tan inverse XL upon R, where XL is nothing but omega L is equal to 2 pi FL। এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ দরকার ফর নিউমেরিক্যালস। আমাদের নিউমেরিক্যালস করতে গেলে কিন্তু সেখানে ফেজার ডায়াগ্রামও লাগবে, ভোল্টেজ ট্রায়াঙ্গেলও লাগবে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল লাগবে, পাওয়ার ট্রায়াঙ্গেল লাগবে, ইম্পিডেন্সের ফর্মুলা লাগবে, থিটার ফর্মুলা লাগবে, V is equal to I into Z লাগবে, এগুলো কিন্তু সব লাগবে, কেমন? তাই এগুলো কিন্তু মাথায় রাখাটা এমন কিছু ডিফিকাল্ট নয়, বাস একটু জাস্ট ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করে ফেলতে পারলে আর কোথাও অসুবিধা হবে না। এরপরে এই টোটাল এই ভোল্টেজ এবং কারেন্টের ফেজারটা কার জন্য ড্র করলাম? ফর ব্রাঞ্চ 1। এরপরে আমরা চলে যাব ফর ব্রাঞ্চ 2। আচ্ছা, ফর ব্রাঞ্চ 2 যদি আমরা সার্কিটটা ড্র করি তাহলে ব্রাঞ্চ 2 তে কি ছিল? ব্রাঞ্চ 2 তে ছিল একটা রেজিস্ট্যান্স ছিল, তার সাথে কে কানেক্টেড? একটা ক্যাপাসিটর কানেক্টেড। এই রেজিস্ট্যান্সটাকে আমরা R2 রেজিস্ট্যান্স বলছি এবং যে ক্যাপাসিটর সেটাকে C বলছি। তাহলে R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ VR2, এন্ড এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা কি হলো? দ্যাট ইজ VC। এবং এই সার্কিটে কি কারেন্ট ফ্লো হচ্ছে? দ্যাট ইজ I2 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো I2 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ফ্লো হচ্ছে কোথা থেকে? না ব্রাঞ্চ 2 তে। এটাকে আমরা ব্রাঞ্চ 2 এবার অ্যানালাইসিস করছি। ব্রাঞ্চ
2 অ্যানালাইসিস করছি। আরেকবার দেখে নাও জাস্ট ব্রাঞ্চ 2 টা। ব্রাঞ্চ 2 তে কি কি এলিমেন্ট আছে? R2 and C. These two elements are connected in series and the current across this branch is I2 and the applied voltage is V. V voltage apply হয়েছে because these two branches are connected in parallel, that's why এই দুটো ব্রাঞ্চের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু V, বাট কারেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে বিকজ দিস টু ব্রাঞ্চ আর কানেক্টেড ইন প্যারালাল, দ্যাটস ওয়াই। এবার কোনটায় চলে আসছে? আরসি সার্কিটে চলে আসছে, রাইট? তাহলে পিওর আর, পিওর এল, পিওর সি কিন্তু আমাদের প্রত্যেকটাই লাগছে এবং তার সাথে আর এল ও লাগছে এবং আরসিও লাগছে, আর এল সিও লাগছে। ফলে এগুলো কিন্তু প্রত্যেকটা একটার সাথে একটা একদম টোটালি ডিপেন্ডেন্ট, একটা ছাড়া আরেকটা কিন্তু তুমি লিংক করতে পারবে না, রিলেট করতে পারবে না। সেই জন্য কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো জানাটা ভীষণ দরকার, ঠিক আছে? চলো তাহলে এটারও আমরা কিন্তু ভোল্টেজ কারেন্টের ফেজার ডায়াগ্রাম ড্র করে ফেলি, ঠিক আছে? দিস ইজ দ্য সিরিজ সার্কিট, সেই জন্য আমরা কারেন্টকে কিসে নিলাম? অ্যাজ আওয়ার রেফারেন্স ফেজার। এই কারেন্টটা কি কারেন্ট? দ্যাট ইজ I2 কারেন্ট। ভোল্টেজ আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ VR2, সেইটা I2 রেসপেক্টে অলওয়েজ কোথায় থাকবে? ইন ফেজে থাকবে, তাই লিখে দিচ্ছি VR2, রাইট? আচ্ছা, ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ VC, সেই VCটা কারেন্টের দ্যাট ইজ I2 রেসপেক্টে কোথায় থাকবে? অলওয়েজ ল্যাগিং এ থাকবে, তাই অলওয়েজ ল্যাগিং করে দিলাম দ্যাট ইজ VC, রাইট? VC হয়ে গেল। VR2 এন্ড VC এর কম্বিনেশনই তো V আর রেজাল্টেন্টই তো V, তাহলে এদের রেজাল্টেন্ট কি হলো? V হলো। তাহলে V ইজ দ্য রেজাল্টেন্ট অফ VR2 এন্ড VC, ঠিক আছে? এরপরে দেখো V কিন্তু I2 এর সাথে ইন ফেজেও নেই, টোটালি আউট অফ ফেজে নেই, কোথায় আছে? থিটা ডিগ্রি অ্যাপার্টে আছে। এটাকে VR2 এখানে লিখছি ফর বোঝার সুবিধার জন্য, দিস অ্যাঙ্গেল ইজ θ2। তাহলে এই আরসি সার্কিটে না পারছে ভোল্টেজ কারেন্টের সাথে ইন ফেজে থাকতে, না পারছে কারেন্ট টোটালি ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকতে, তাহলে তাকে কোথায় থাকতে হচ্ছে? না পারছে 0, না পারছে 90, থিটা ডিগ্রি থিটাতে তাকে থাকতে হচ্ছে। আমরা কিন্তু থিটাটা বের করব, ঠিক আছে? এখানে এই সার্কিট থেকে আমরা কি লিখতে পারি? দ্য ইম্পিডেন্স Z2 ফর ব্রাঞ্চ 2, ইম্পিডেন্স ইন ব্রাঞ্চ 2 Z2 is equal to root under R square plus XC square লিখতে পারি, where XC is nothing but the capacitive reactance and theta is equal to, এই থিটাটা কি? θ2, তাই লিখছি θ2 is equal to tan inverse XC upon R লিখতে পারি এবং I2 তাহলে কি লিখতে পারি? I2 is equal to V upon Z2, where XC is equal to, XC is nothing but capacitive reactance, XC টা তাহলে কি হলো? ওমেগা C, and ওমেগা C 1 upon ওমেগা C, sorry, XC is nothing but 1 upon ওমেগা C means 1 by 2 pi FC লিখতে পারি। একবার দেখে নাও কি করলাম। জাস্ট আমরা আরসি সার্কিটে আমরা ভোল্টেজ এবং কারেন্টকে ডিফাইন করতে চাই, তার জন্য আমরা কি করলাম? আমরা এখানে ভোল্টেজ ট্রায়াঙ্গেল তৈরি করলাম। সেখানে কি দেখলাম? ভোল্টেজ ইজ দ্য রেজাল্টেন্ট অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স এন্ড ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটেন্স, সেটা দেখলাম। এবং ভোল্টেজটা কারেন্টের সাথে ইন ফেজে নেই, আউট অফ ফেজে আছে, সেই অ্যাঙ্গেলটা কত? সেই অ্যাঙ্গেলটা হলো θ2 is equal to tan inverse XC upon R, where XC is the capacitive reactance and XC is equal to 1 by 2 pi FC, and যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা কি? I2 is equal to V upon Z2 হয়ে গেল। এই অবধি ক্লিয়ার? তাহলে আমরা ব্রাঞ্চ 1 ও দেখলাম, ব্রাঞ্চ 2 ও দেখলাম। এরপরে আমরা এবার কি করব? ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 মিলেই তো টোটাল সার্কিট, এবার টোটাল সার্কিট, তাই এবার আমরা দুটো ফেজারকে মার্জ করে একটা ফেজার বানাবো। কেমন? এই একটা ফেজার, দ্যাট ইজ দিস ফেজার ইজ ফর ব্রাঞ্চ 1, ইন ব্রাঞ্চ 1 R1 and L are connected, in branch 2 R2 and C are connected। এবার আমরা সেই কারণে এই দুটো ব্রাঞ্চ মিলে তো টোটাল সার্কিটটা, সেই জন্য এবার দুটো ফেজার, দিস ফেজার ফর ব্রাঞ্চ 1 and দিস ফেজার ফর ব্রাঞ্চ 2, এই দুটো ফেজারকে এবার আমাদের টাইম ফর মার্চ করার জন্য। কেমন? চলো এইবার মার্চ করছি। এই পোরশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা,
These two are the parallel circuit, branch 1 and branch 2 are the parallel circuit. Parallel circuit এর ক্ষেত্রে রেফারেন্স কাকে নেব? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কে সেম থাকে, কারেন্ট না ভোল্টেজ? ভোল্টেজ ইজ সেম, দ্যাটস ওয়াই ভোল্টেজ কে রেফারেন্স ফেজার নেব। এখানে ভোল্টেজ কি? ভোল্টেজ ইজ ভি, সেই জন্য ভি কে আমরা আমাদের রেফারেন্স ফেজার নিচ্ছি। কেমন? ছোট করে, একটু ছোট হবে, কনসিডার করে দাও। ভি ইজ আওয়ার রেফারেন্স ফেজার। আচ্ছা, এই I1 টা ফর ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 1 এ আমরা চলে যাব। ব্রাঞ্চ 1 এর ক্ষেত্রে দেখব যে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা ঠিক কি আছে। ব্রাঞ্চ 1 এ ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা কি কন্ডিশনে আছে? কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই θ1, সেই জন্য আমরা কারেন্টকে ল্যাগিং করিয়ে দিচ্ছি। এই কারেন্টটা কোন কারেন্ট? কারেন্ট ফর ব্রাঞ্চ 1, এইটা I1। তাহলে দেখো ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা ল্যাগিং, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগিং? θ1। লিখতে পারি তো? দেখো ভি কে কেন আমরা রেফারেন্স ফেজার নিয়েছি, কারণ এবার আমরা স্টাডি করব ফর প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভি কি থাকবে? রেফারেন্স নিয়েছি। এরপরে ভি এর রেসপেক্টিভে প্রথমে ব্রাঞ্চ 1 টা আমরা দেখব। তাহলে ব্রাঞ্চ 1 এর ক্ষেত্রে কি দেখছি? ভি রেসপেক্টে I1 পিছিয়ে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে? θ1। সেই জন্য লিখেছি ভি এর রেসপেক্টে I1 টা θ ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। কমপ্লিট। এরপরে চলে যাব ব্রাঞ্চ 2 তে। ব্রাঞ্চ 2 তে দেখব ভি রেসপেক্টে I2 কি আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে? θ2 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে। তাই দেখো এবার I2 θ ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে। দেখো এই দুটো মার্চ করে এটা আসছে কিনা, একদম সহজ প্যারালাল কানেকশন। তাই আমরা ভি কে আমরা রেফারেন্স ফেজার নিয়েছি। ফর ব্রাঞ্চ 1 I1 is lagging with respect to voltage by an angle θ1, সেটাই করেছি। I1 is lagging with respect to voltage by θ1। এরপরে ব্রাঞ্চ 2 এর জন্য কি দেখছি না, I2 is leading with respect to voltage by θ2, I2 is leading with respect to voltage by θ2, as simple। খুব এমন কিছু নেই, কোনো রকেট সায়েন্স কিছুই নয়। এবার আমরা দেখো সার্কিট থেকে কি দেখছি না, I1 এটা I1 and I2 রেজাল্টেন্ট তো I, তাহলে আমরা পেলাম I2, আমরা পেলাম I1, এদের রেজাল্টেন্ট কি? এদের রেজাল্টেন্ট হলো I means the total current in this circuit। তাহলে আমাদের এবার কাজ কি হবে না, I2 এবং I1 এর রেজাল্টেন্ট বের করা। ঠিক আছে, তাহলে রেজাল্টেন্ট বের করতে হবে। তাহলে চলো এবার রেজাল্টেন্ট, তাহলে এবার এই দুটো থেকে এইটা এলো। ঠিক আছে, এবার আমরা এগুলো মুছে দিচ্ছি। যদি একটু দেখার দরকার হয় দেখে নিতে পারো, স্ক্রিনশট যদি নেওয়ার দরকার হয় স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের ফেজার ফর ব্রাঞ্চ 1, এটা হলো ভোল্টেজ এবং কারেন্টের ফেজার ফর ব্রাঞ্চ 2। এই দুটো ফেজার মিলে এই ফেজারটা তৈরি হলো। কেমন? এখানে এবার আমরা কি করব, I1 এবং I2 কে মার্চ করে I তৈরি করব, সেটা এবার দেখব। মানে যেটা সার্কিটে হচ্ছে, দেখো এই কারেন্টটা তো গিয়ে দুটো কারেন্টে ভাগ হচ্ছে, ডিভাইড হচ্ছে, I1 and I2। তাহলে I2 পেয়ে গেছে, I1 পেয়ে যাচ্ছে, এই দুটোর কিন্তু আমরা যদি রেজাল্টেন্ট বের করি তাহলে I পাবো। ঠিক আছে, তাহলে দেখে নাও এক সেকেন্ড কি করলাম আমরা। তাহলে চলো এবার এটা রেজাল্টেন্ট বের করি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা কি দেখছি, যেটা আমি ড্র করেছি সেখান থেকে কি দেখছি না, I2 is greater than I1। ঠিক আছে, I2 টা বড় এবং I1 টা ছোট। ঠিক আছে, আচ্ছা কখন I2 বড় এবং I1 ছোট হবে না, যখন I2 is greater than I1। কখন হবে না, যখন Z1 is greater than Z2, সেই কন্ডিশনে এটা হবে। তো মানে যার ইম্পিডেন্স বেশি, যে ব্রাঞ্চের ইম্পিডেন্স বেশি হবে সেই ব্রাঞ্চের কারেন্ট তত কম ফ্লো হবে, যে ব্রাঞ্চের ইম্পিডেন্স যত কম হবে সেই ব্রাঞ্চে তত বেশি হবে। এইটা জাস্ট মাথায় একটা সাইডে রাখো। ঠিক আছে,
এবার আমরা i2 এবং i1 কে রেজাল্টেন্ট বের করব, কেমন? আচ্ছা, i2 কে যদি আমি কম্পোনেন্ট হিসেবে যদি ভেঙে নিই তাহলে i2 থেকে দুটো কম্পোনেন্ট পাবো। একটা কম্পোনেন্ট উপরের দিকে কাজ করবে, একটা কম্পোনেন্ট সেম ভির সাথে ইন ফেজে থাকবে। তাহলে এই পোরশন এইটা কি হবে না i2 cos θ2। দেখো i2 কে কম্পোনেন্ট করছি দুটো, তাহলে যেটা হরাইজন্টালি থাকবে সেটা কি হবে i2 cos θ2, যেটা ভার্টিক্যালি থাকবে সেটা কি হবে i2 sin θ2 লিখতে পারি। i1 কে যদি দুটো কম্পোনেন্টে ভাগি তাহলে কি আসবে, তাহলে যদি ভাঙি তাহলে এটা কি হবে i1 cos θ1 আর এটা হবে কি i1 sin θ1। হয়তো ছোট হয়ে গেল, দেখতে অসুবিধা হচ্ছে মেবি। আচ্ছা, তাহলে ব্যাপার এটা দাঁড়ালো। তাহলে এখান থেকে কি দেখছি আমরা, এখান থেকে এটা দেখছি i1 sin θ1 এর থেকে i2 sin θ2 বড়, সেই জন্য জাস্ট আমি আরেকবার ড্র করছি, কেমন, বোঝার সুবিধার জন্য। দিস ইজ ভোল্টেজ V। তাহলে এটা নালিফাই হয়ে গিয়ে কি থাকছে উপরেরটা থাকছে i2 sin θ2 মাইনাস i1 sin θ1। জাস্ট এটা উপরের দিকে ঘুরে যাচ্ছে, গিয়ে মাইনাস হয়ে গেল, গিয়ে এর থেকে এটা সাবট্রাক্ট হয়ে গেল। এবং এই দুটো তো ইন ফেজে রয়েছে, একই সাথে রয়েছে, হরিজন্টাল কম্পোনেন্ট, এর দুটো সামেশন হয়ে যাবে। সামেশন হয়ে গেলে কি হবে, সামেশন হয়ে গেলে হবে থিটা হয়ে গেলে হবে i1 cos θ1 প্লাস i2 cos θ2 হলো। তাহলে আমাদের ছিল i2 থেকে দুটো কম্পোনেন্ট হলো, i1 থেকে দুটো কম্পোনেন্ট তৈরি হলো। সেই দুটো কম্পোনেন্টের রেজাল্টেন্ট এই দুটো বেরোলো। এদের রেজাল্টেন্ট যেটা হবে সেটা কি হবে, i হবে। ক্লিয়ার? এইটা হচ্ছে i, এটা হচ্ছে v। তাহলে এখান থেকে i সমান কি লিখতে পারি, i is equal to root under এই অ্যাঙ্গেলটা ভোল্টেজের সাথে কারেন্টের এই অ্যাঙ্গেলটা সাপোজ θ3। তাহলে i is equal to কি লিখতে পারি, এখানে পাইথাগোরাস অ্যাপ্লাই করে দাও। পাইথাগোরাস অ্যাপ্লাই করে দিলে কি আসছে, পাইথাগোরাস অ্যাপ্লাই করে দিলে এই ব্যাপারটা আসছে i2 sin θ2 মাইনাস i1 sin θ1 হোল স্কয়ার প্লাস i1 cos θ1 প্লাস i2 cos θ2। দিস ইজ i, এটাই হলো i এর ইকুয়েশন। এবং এই θ3 এই অ্যাঙ্গেলটা কত, যে অ্যাঙ্গেলে এই কারেন্ট এবং ভোল্টেজ যে অ্যাঙ্গেলে রয়েছে সেই অ্যাঙ্গেলটা কি θ3। তাহলে এবার আমরা কি বের করব, θ3। তাহলে θ3 সমান আমরা কি লিখতে পারি, θ3 is equal to tan inverse i2 sin θ2 minus i1 sin θ1 divided by i1 cos θ1 plus i2 cos θ2। এখানে আমি অনেকগুলো স্টেপ জাম্প করে নিয়েছি। যদি তোমাদের কি করে i এলো, কি করে থিটা বের করলাম, এইটা নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে, তোমরা বুঝতে যদি না পেরে থাকো যে কিভাবে তৈরি করলাম, জাস্ট এই ট্রায়াঙ্গেলে সাপোজ যদি এটাকে নাম দিয়ে দিই ও এ বি ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস অ্যাপ্লাই করেছি। সিমিলারলি যেগুলো আমরা যেভাবে আমরা আরএল সার্কিটে দেখেছি, আরসি সার্কিটে দেখেছি, আরএলসি সার্কিটে দেখেছি, সেম ট্রায়াঙ্গেলে আমরা পাইথাগোরাস অ্যাপ্লাই করেছি, সেখান থেকে রেজাল্টেন্ট আই পেয়েছি এবং ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা যে অ্যাঙ্গেলে রয়েছে সেই অ্যাঙ্গেলটাও পেয়েছি। θ3 is equal to tan inverse this component divided by this component।
আই সমান কি পেয়েছে, আই ইজ ইকুয়াল টু রুট আন্ডার দিস স্কোয়ার প্লাস দিস স্কোয়ার, এই দুটো করতেই শেখাচ্ছে। তারপরেও যদি তোমাদের অসুবিধা থাকে আমাকে জানিও, আমি তাহলে একেবারে এটাকে ভেঙে 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 বলে দেবো, কেমন? তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যদি বলো তাহলে আমি আবার একবার এটাকে ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, দিস প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই θ3 অ্যাঙ্গেল। তাহলে এখানে যদি আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করি তাহলে কি আসবে, ফেজার ডায়াগ্রাম ড্র করলে কি আসবে, এটা যদি ভোল্টেজ হয়, এটা যদি ভোল্টেজ হয়, বিকজ ফাইনালি আমরা ভোল্টেজকে রেফারেন্সে নিয়েছি, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ভোল্টেজ ওয়্যার V ইজ ইকুয়াল টু Vm sin θ লিখছি। তাহলে ভোল্টেজকে যদি আমরা এইভাবে ডিফাইন করি বা তার গ্রাফটা যদি এইভাবে প্লট করি, তাহলে কারেন্ট তাহলে কি থাকছে, ভোল্টেজের রেসপেক্টে θ3 অ্যাঙ্গেলে এগিয়ে আছে, তাহলে এগিয়ে আছে, তাহলে কারেন্টটা এরকম হবে, কারেন্টটা এরকম হবে, দিস ইজ I। তাহলে I এর ইকুয়েশনটা কি হবে, I ইজ ইকুয়াল টু Im sin θ প্লাস θ3 লিখতে পারি কি পারি না? কারেন্টের রেসপেক্টে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা কত ডিগ্রি এগিয়ে আছে, θ3 অ্যাঙ্গেলে এগিয়ে আছে, তাই লিখলাম I ইজ ইকুয়াল টু Im sin θ প্লাস θ3। এটা হলো পাই, এটা হলো 2 পাই, এটা হলো নিয়ার অ্যাবাউট 3 পাই বাই 2 এবং এটা হলো পাই বাই 2 and this is for current and this is for voltage। একবার দেখে নাও, আমি বুঝতে পারছি তোমাদের ভীষণ দেখতে অসুবিধা হচ্ছে, ছোট বোর্ডের জন্য একটু কনসিডার করে একটু দেখে নাও কষ্ট করে। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, এই সার্কিটে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা এগিয়ে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, θ ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে θ3 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে। তাহলে এখানে যদি আমরা ভোল্টেজ এবং কারেন্টের যদি প্রোফাইল দেখি তাহলে ঠিক প্রোফাইলটা কি দাঁড়াচ্ছে, দিস ইজ ভোল্টেজ ওয়্যার ভোল্টেজ ইকুয়েশন কি V ইজ ইকুয়াল টু Vm sin ওমেগা t or থিটা, আমি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, তোমরা ওমেগা t দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, হোয়াটএভার, নো প্রবলেম। এবার যদি কারেন্টটা জাস্ট, তাহলে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা কোথায় আছে, θ3 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, তাই কারেন্টটাকে এগিয়ে রেখেছি কত ডিগ্রি, θ3, দিস অ্যাঙ্গেল ইজ নাথিং বাট θ3, রাইট? তাহলে কারেন্ট এগিয়ে আছে, এগিয়ে থাকলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই জন্য লিখেছে I ইজ ইকুয়াল টু Im sin θ প্লাস θ3, রাইট? তাহলে আজকের ক্লাসে আমরা প্যারালাল এসি সার্কিট ডিসকাস করলাম, যেখানে খুব সহজভাবে একটু ইলাবোরেটলি এই কারণেই তোমাদের বলতে হয়েছে কারণ তোমাদের কোনো কনফিউশন না থাকে। বইতে জাস্ট জেনারেলি কি থাকে, জাস্ট একটা ফেজার ডায়াগ্রাম থাকে ভোল্টেজ এবং কারেন্টের, যেখানে আমরা কিন্তু দেখে কনফিউজড হয়ে যাই যে ওই ফেজার ডায়াগ্রামটা ঠিক কিভাবে এলো। ওই ফেজার ডায়াগ্রামটা এলো, প্রথমে এর ফেজার ডায়াগ্রাম আমরা ড্র করেছি, তারপরে ব্রাঞ্চ টু ফেজার ডায়াগ্রাম ড্র করেছি, দুটোকে মার্জ করে সার্কিটের ফেজার ডায়াগ্রাম এসেছে। দিস ইজ দ্য ভোল্টেজ কারেন্ট ফেজার ডায়াগ্রাম অফ দিস প্যারালাল এসি সার্কিট, রাইট? তো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, এবং এই ক্লাসে যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে বা কোনো ডাউট যদি ক্রিয়েট হয়ে থাকে বা কোথাও বুঝতে যদি অসুবিধা থেকে থাকে তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। নেক্সট ক্লাসগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং হবে, আরো ইনফরমেটিভ হবে, বিকজ আমরা যত দিন যাচ্ছে তত এসি ফান্ডামেন্টালে কিন্তু আমরা একেবারে ইন ডেপথ চলে যাচ্ছি, এবং এরপরে যে ক্লাসগুলো ভীষণ ইনফরমেটিভ, বিকজ নেক্সট ক্লাসে আমি আমরা ডিসকাস করব পাওয়ার অফ পিওর রেজিস্টিভ সার্কিট, পাওয়ার অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট, পাওয়ার অফ পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তারপরে ডিসকাস করব রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং কমপ্লেক্স পাওয়ার। এই তিনটে জায়গায় কিন্তু মানে আমি বুকে হাত রেখে বলতে পারি, তোমরা তোমাদের বুকে হাত রেখে কই বলো তো যে এই রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার গুলো একেবারে ক্লিয়ার কনসেপ্ট আছে। হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর? পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন তো সকলে কম বেশি বলেই দেবে, নো প্রবলেম, কিন্তু এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পাওয়ার ফ্যাক্টর,
এক্স্যাক্টলি পাওয়ার ফ্যাক্টরের তাৎপর্যটা কি, কেন আমাদের পাওয়ার ফ্যাক্টরটা স্টাডি করার দরকার, পাওয়ার ফ্যাক্টর আমাদের ঠিক ডেইলি লাইফে বলো বা আমাদের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে ঠিক কি ইম্পর্টেন্ট রোল প্লে করে, why we bother about reactive power, exactly what is reactive power, reactive powerটা তো ইউজলেস পাওয়ার or ওয়ার্থলেস পাওয়ার, তাই না? তো তারপরেও রিঅ্যাক্টিভ পাওয়ার আমাদের ঠিক কি কি ভাবে আমাদের হেল্প করে, কি কি ভাবে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে ম্যানিপুলেট করে আমরা ওখান থেকে কিন্তু বেটার ভোল্টেজ রেগুলেশন পাই, ভোল্টেজ কন্ট্রোল করতে সুবিধা হয়, ফ্লাক্স জেনারেট করতে সুবিধা হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে সুবিধা হয়। ঠিক কিভাবে রিঅ্যাক্টিভ পাওয়ার তো আমরা ইউজ করি না, কিন্তু তারপরেও কিভাবে রিঅ্যাক্টিভ পাওয়ারকে ম্যানিপুলেট করে আমরা এই কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা করি। ফলে এর পরের ক্লাসগুলো কিন্তু ভীষণ ইনফরমেটিভ রয়েছে, ভীষণ কনসেপচুয়াল মানে কনসেপ্টের ওপর এগুলো দাঁড়িয়েছে। টোটাল ট্রান্সমিশন লাইন, টোটাল জেনারেশন, এগুলো কিন্তু টোটালি পাওয়ারের উপর দাঁড়িয়েছে। রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, কমপ্লেক্স পাওয়ার, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর পাওয়ার ইলেকট্রনিক্স বলো, পাওয়ার ইলেকট্রনিক্স, ট্রান্সমিশন সিস্টেম, ইলেকট্রিক্যাল মেশিনস, সে হতে পারে ট্রান্সফরমার, সেটা হতে পারে ইন্ডাকশন মেশিন, সেটা হতে পারে জেনারেটর, সেটা হতে পারে অল্টারনেটর। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরের ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট রোল প্লে করে। ফলে এই জায়গাগুলো কিন্তু প্রচুর কনসেপ্ট থাকে। তাই আমি রিকোয়েস্ট করব নেক্সট ক্লাসগুলো ফুল অ্যাটেনশন দিয়ে দেখো, এবং কোথাও কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। আজকে ক্লাস এই অবধি থাকলো, পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে, নতুন পোর্শন নিয়ে। এই ক্লাসটা তোমাদের ঠিক কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না, ঠিক আছে? আজকে ক্লাস এই অবধি, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। বছরের অলমোস্ট শেষের দিকে আমরা চলে এসেছি, কোনো ব্যাপার নেই। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তোমাদের প্রত্যেকের গেট এক্সাম খুব ভালো হোক, তোমরা খুব ভালো থাকো। টাটা। কেমন? টাটা। আরেকবার যদি দেখার দরকার হয় একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? টাটা।